হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অ্যাপ এলিট একাডেমি। আশা করছি প্রত্যেকে তোমরা সুস্থ রয়েছো এবং ঠিকভাবে মনোযোগ সহকারে স্টাডি চালিয়ে যাচ্ছ। আজকে আমরা ইউনিট 2 এর চ্যাপ্টার 2 অর্থাৎ কারশফের সূত্রাবলী এই চ্যাপ্টারটি স্টার্ট করছি। খুব মজাদার এবং এই চ্যাপ্টারটা আমাদের জন্য আমাদের ব্যক্তিগত লাইফে আমরা যে রোধের কম্বিনেশনগুলো দেখি সেগুলো অনেকটা জটিল। তো সেই ক্ষেত্রে তুল্যরোধ কিভাবে বের করবো, তো সেই বের করার প্রসেসটাই আমরা এখানে শিখবো। এবং অনেক জটিল জটিল সার্কিট যেখানে আমরা চিনতে পারবো না বা বুঝতে পারছি না যে এগুলো শ্রেণীতে রয়েছে না সমান্তরালে রয়েছে, সেই সকল চিত্রের জন্য আমরা কারশফের সূত্র প্রয়োগ করি এবং সেই ক্ষেত্রে তুল্যরোধ বের করা হয়। এই কারশফের সূত্রকে ব্যবহার করে আমরা মিটার ব্রিজ, পোটেনশিওমিটার, হুইস্টন ব্রিজ এই সকল ব্রিজ বা বর্তনীগুলোকে তৈরি করব, যার সাহায্যে আমরা বিভিন্ন কোষের তড়িৎচালক বল, তার অভ্যন্তরীণ রোধ, তুল্য রোধ ইত্যাদি কিন্তু নির্ণয় করা হয়। অর্থাৎ আমাদের ডেইলি লাইফে, ব্যক্তিগত জীবনে এবং পরীক্ষার পার্সপেক্টিভেও এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। আর কোনো সমস্যা হলে তো সে SMS তো রয়েছে, তোমরা প্রশ্ন করছো, তো ওরকম ভাবে প্রশ্ন করতে থাকো, ভালো লাগছে। তো চলো স্টার্ট করা যায়। তো স্টার্টের প্রথমে আমরা সূত্র দেখতে পাচ্ছি এখানে যে প্রবাহ মাত্রা সূত্র। আসলে কারশফ উনি দুটো সূত্র দিয়েছিলেন, ঠিক? তো কারশফ ইনি দুটো সূত্র দিয়েছিলেন, ঠিক? তো উনি যে দুটো সূত্র দিয়েছিলেন তার মধ্যে প্রথম সূত্রটা উনি বলেছিলেন প্রবাহ মাত্রা সূত্র, বা এটাকে বলা হয় কারশফস কারেন্ট ল। কারশফস কারেন্ট ল অর্থাৎ কারশফের প্রবাহ মাত্রার সূত্র, সংক্ষেপে আমরা বলি KCL, কারশফস কারেন্ট ল। এই সূত্রটাকে যখন আমরা ম্যাথমেটিক্সে ইউজ করব তখন আমরা এটাকে এভাবে লিখবো, KCL প্রয়োগ করে পাই। এটা যে কোনো একটা বিন্দুতে প্রয়োগ করা হয়। আমরা বলবো একটা বিন্দু ABCD, কোন একটা বিন্দু নেব এবং বলবো A বিন্দুতে বা B বিন্দুতে KCL প্রয়োগ করে পাই সংক্ষেপে। তো এই প্রবাহ মাত্রা সূত্রটাকে উনি কিন্তু কখনোই বলেননি যেটা হচ্ছে প্রথম সূত্র। যেমন নিউটনের তিনটে সূত্র আমরা জানি, গতিসূত্র। নিউটন অনেক সূত্র দিয়েছেন, তিনটে হচ্ছে গতিসূত্র। তো এদের মধ্যে উনি কিন্তু বলেইছেন এটা হচ্ছে প্রথম সূত্র, এটা দ্বিতীয় সূত্র, এটা তৃতীয় সূত্র। প্রত্যেকের থার্ড ল বা তৃতীয় সূত্র এখনো মনে রয়েছে, তাই না? প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বর্তমান। এই যে 3 নম্বর সূত্রটা, এটাকে তুমি 2 নম্বরে নিয়ে যেতে পারো না। এটা ইতিহাস বা ভূগোলের মতো এরকম নয় যে মোগল সাম্রাজ্যের পতনের কারণ রয়েছে 1 2 3 4, তো তুমি 4 নম্বরটাকে 1-এ লিখতে পারছো, 1-এরটাকে 5 নম্বরে লিখতে পারো, যা খুশি তাই করা যায়, তাই না? এইখানে কিন্তু করা যায় না। অর্থাৎ যখন আমি বলবো নিউটনের প্রথম সূত্র, তো ওই সূত্রটাই বলতে হবে। কোনটা? যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকে। 2 নম্বর সূত্র বলে ওই সূত্রটাই বলতে হবে, 3 নম্বর বলে সেটাই বলতে হবে, তাই না? এক্ষেত্রে কিন্তু চেঞ্জ করা যায় না, নিজে থেকে যা খুশি তাই পরিবর্তন করা যায় না। এখন কারশফ কোনোদিন বলেনি এটা প্রথম সূত্র। কারশফ বলেছেন কারশফ প্রবাহ মাত্রা সূত্র বা কারশফের প্রবাহ মাত্রা সূত্র KCL, কারশফস কারেন্ট ল। এবং 2 নম্বর সূত্রটা হচ্ছে বিভব প্রভেদ সূত্র, যেটাকে উনি বলেন KVL, কারশফস ভোল্টেজ ল। তো এটার ক্ষেত্রে যে কোনো একটাকে প্রথম বা দ্বিতীয় বলা যেতে পারে। তবে বিভিন্ন বইয়ে যদি আমরা তাকাই তাহলে সেইখানে আমরা দেখতে পাই এই সূত্রটাকে প্রথম সূত্র হিসেবে বলে রাখছে। তো তোমরা এক কাজ করতে পারো, এটাকে প্রথম সূত্র লিখে এইভাবে কেটে দিতে পারো, তাই না? কারণ আমরা এটাকে উচ্চারণ করবো না, আমরা এটাকে কিভাবে বলবো? কারশফের প্রবাহ মাত্রার সূত্র। সূত্রটা কি? এই সূত্রটা প্রত্যেকেরই আমাদের জানা। ধরো কিছু তার রয়েছে, এই হচ্ছে একটা তার যার মধ্যে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই হচ্ছে একটা কারেন্টের তার, এইভাবে রেজিস্ট্যান্স রয়েছে। এই তার দুটো দিয়ে মনে করো যে এই দিক দিয়ে কারেন্ট আসছে 3 অ্যাম্পিয়ার আর এই দিক দিয়ে কারেন্ট আসছে 4 অ্যাম্পিয়ার। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভাই এই দিক দিয়ে কত কারেন্ট বেরোবে বলো, তো প্রত্যেকেরই অ্যান্সার হবে স্যার 3 আর 4 এই দিক দিয়ে প্রবেশ করছে, তাহলে এই দিক দিয়ে বেরোচ্ছে 7 অ্যাম্পিয়ার বেরোবে, তাই না? তো এই যে তুমি এটা জানো আগে থেকেই, এইটাই হচ্ছে আমাদের কি কারশফের প্রবাহ মাত্রার সূত্র। বা এটাকে যদি একটু চেঞ্জ করে দিই, আমি চেঞ্জ করে এইরকম প্রশ্ন দিই যে ধরো এই তারটা দিয়ে যাচ্ছে আমার 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই কারেন্টটা তার দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আরেকটা তার রয়েছে, বলো এই দিক দিয়ে কত কারেন্ট যাবে? যদি আমি জিজ্ঞেস করি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, তো তোমাদের অ্যান্সার এরকম হবে স্যার যে স্যার 3 আর 4 7 এদিক দিয়ে প্রবেশ করছিল, এই দিক দিয়ে 2 বেরোচ্ছে, তার মানে এই দিক দিয়ে নিশ্চয়ই 5 অ্যাম্পিয়ার নির্গত হবে, তাই না? তো এই যে সূত্রটা যেটা তুমি প্রয়োগ করছো, কোথায়? এই বিন্দুটায় প্রয়োগ করছো, সেটাই হচ্ছে কারশফের প্রবাহ মাত্রা সূত্র। এখন কারশফের এই যে সূত্রটা, সেটা তুমি আগে থেকেই জানো, তাই না? তো এর কারণ কি বা কেন আমরা বলতে পারছি? সূত্রটা জানার আগেই আমরা কিভাবে বলতে পারলাম যে স্যার 3 আর 4 যোগ করে দিক দিয়ে 7ই যাবে, বা এই দিক দিয়ে 7 যাচ্ছিল, এই দিক দিয়ে 2 গেলে এই দিক দিয়ে 5 যাবে? আগে থেকেই কেন বলতে পারছি? কারণ আমরা প্রথম চ্যাপ্টারে একটা জিনিস শিখে এসেছিলাম, সেটা হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র।
আমাদের এইটুকু সেন্স বা বোধ প্রত্যেকের উপস্থিত যে যতগুলো আধান প্রবেশ করবে ঠিক ততগুলোই আধান বাইরে বেরিয়ে যাবে, কারণ আধান, জল এবং তাপ এই তিনটে একই রুলস মেনেই প্রবাহিত হয়। এদের তিন ধরনের প্রবাহর যে রুলস গুলো সেগুলো কিন্তু প্রায় সেম। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে দুটো পাইপ দিয়ে জল যা প্রবেশ করছে এই দুটো দিয়ে সেই জলটাই বেরোতে হবে, কারণ মাঝখানে জল দাঁড়ানোর কোনো জায়গা নেই। ইলেকট্রন গুলো যতগুলো এদিক দিয়ে প্রবেশ করছে ঠিক ততগুলোই এদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। যদি ইলেকট্রনের প্রবাহটা উল্টো হয় তো আমরা ধরে নিচ্ছি যে ধনাত্মক আধানগুলো এভাবে প্রবাহিত হয়, অতগুলো বেরোতে হবে। কেন? কারণ আধান সৃষ্টি বা মাঝখানে ধ্বংস হতে পারে না। এই আধানের সংরক্ষণ সূত্র থেকেই আমাদের মধ্যে এই বোধটা কিন্তু জেগে ওঠে যে হ্যাঁ, যতগুলো প্রবেশ করছে ততগুলোই বাইরে বেরোবে। এখন কারশফ কিভাবে বলছেন সেটাকে একটু খেয়াল করবো আমরা। তো কারশফ এই ক্ষেত্রে কোনো সংখ্যা না নিয়ে উনি বললেন যে ধরো অনেকগুলো তার এইভাবে এসে যুক্ত হচ্ছে। এটা একটা তার একটা নির্দিষ্ট বিন্দুতে যুক্ত হচ্ছে, এটা আরেকটা তার। ওকে, এই দিক দিয়ে আরেকটা কারেন্টের তার দিলাম, আর এইদিকে একটা কারেন্টের তার দিলাম। এইরকম ভাবে দেখো একটা বিন্দুতে অনেকগুলো তার এসে যুক্ত হচ্ছে। এই বিন্দুটার নাম দিলাম আমি এ। এই দিক দিয়ে ধরো কারেন্ট প্রবেশ করছিল I1, এই দিক দিয়ে প্রবেশ করেছে I2। উদাহরণের জন্য ধরলেন এই দিক দিয়ে যাচ্ছে I3 আর এই দিক দিয়ে যাচ্ছে I4। তো উনি বললেন একাধিক তারের যে কোনো সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। এবং উনি তার সাথে এটাও অ্যাড করলেন যে ওই বিন্দুটায়, ওই সংযোগ বিন্দুতে যে কারেন্ট গুলো প্রবেশ করছে সেগুলো প্লাস, সেগুলো ধনাত্মক, আর যেগুলো বেরিয়ে যাবে সেগুলো মাইনাস বা সেগুলো নেগেটিভ বা ঋণাত্মক। অর্থাৎ যদি আমি এ বিন্দুতে এগুলো সবাই নোট ডাউন করবে অবশ্যই, কেসিএল প্রয়োগ করে পাই, তো প্রয়োগ করে কি পাচ্ছি না ওইখানে মোট এই এ বিন্দুতে মোট কারেন্ট কত, তো মোট কারেন্ট যেগুলো প্রবেশ করছে সেগুলো প্লাস দেবো, অর্থাৎ আয়ন I2 প্রবেশ করছে তো এদেরকে দিলাম প্লাস, আয়ন প্লাস I2। যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো মাইনাস, অর্থাৎ I3 মাইনাস হবে, I4 মাইনাস হবে। এদের বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য, লিখে ফেললাম। এই মাইনাস গুলোকে ওই পারে নিয়ে চলে যাও, ডান সাইডে নিয়ে যাও, তাহলে আমরা পাচ্ছি I1 প্লাস I2 সমান I3 প্লাস I4। অর্থাৎ একটু আগে তোমরা যেটা বললে যে স্যার যতটা কারেন্ট প্রবেশ করবে ঠিক ততটাই বাইরে বেরিয়ে যাবে। এই দিক দিয়ে আমাদের আগের বার 3 অ্যাম্পিয়ার আর 4 অ্যাম্পিয়ার গিয়েছিল, তো স্যার 3 আর 4 যোগ করে যদি 7 হয়, তাহলে এই দিক দিয়ে যদি 2 অ্যাম্পিয়ার যায় তাহলে এই দিক দিয়ে কত যাবে না 7 প্রবেশ করছে, 7 বাইরে বেরোতে হবে। দেখো আয়নের মান এখানে তুমি 3 বসাও, I2 এর মান 4 বসাও, I3 এর মান 2 বসাও, তাহলে দেখো 4 3 7, আর এদিকে আছে 2। I4 এর মান জিজ্ঞেস করেছি, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত আসছে 5 আসছে, তাই না? তাহলে আমরা কিন্তু কারশফের সূত্র উনার বলার আগে থেকেই আমরা জানি। কেন জানি তার কারণ কি বললাম, যে আমরা একটা সূত্র শিখে এসেছিলাম, সেটা হচ্ছে আধানের সংরক্ষণ সূত্র। এই সূত্রটার উপর বেস করেই আমাদের এই কনসেপ্টটা বিল্ড হয়ে গেছিল অলরেডি কারশফের বলার আগেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কারশফের সূত্র নতুন কোনো সূত্র নয়, এটা আসলে আমাদের সেই পরিচিত আধানের সংরক্ষণ সূত্রের একটা ভিন্ন রূপ। এটাকে আমরা প্রমাণ চাই, তাই না? তো প্রমাণ দিচ্ছি, প্রত্যেকে খেয়াল করবে। তো নেক্সট পেজে যাই। তোমাদের প্রমাণ করো কারশফের প্রবাহমাত্রা সূত্র প্রকৃতপক্ষে আধানের সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ মাত্র। এটা কি জিনিস? আচ্ছা যাই হোক, এখানে একটু এটা দিয়ে কেউ ফোকাস মারবে না, এটা কেটে দিলাম। এই জায়গাটা আমরা কেউ তাকাবো না, এখানে কি আছে না আছে, বাদ দাও। তো কারশফের প্রবাহমাত্রা সূত্র আধানের সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ প্রমাণ করার জন্য আমরা এদিকে ওই ছবিটা আরেকবার আঁকছি। না, এই দিক দিয়ে প্রবেশ করলো I1, এই তার দিয়ে এদিকে আসছে I2, এই দিক দিয়ে বেরিয়ে গেল I3, এদিক দিয়ে বেরিয়ে গেল I4। যদি মনে থাকে এক্ষুনি করালাম, তো প্রত্যেকের মনে থাকা উচিত এটা I3 এটা I4 ছিল। তাহলে এ বিন্দুতে KCL প্রয়োগ করে আমরা যেটা পেয়েছিলাম লিখছি, হ্যাঁ, এ বিন্দুতে KCL কারশফস কারেন্ট ল, কারশফের প্রবাহমাত্রা সূত্র প্রয়োগ করে পাই। এই টিকটার মানে আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে প্রয়োগ করে পাই, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। প্রয়োগ করে কি পেলাম না I1 প্লাস I2 সমান I3 প্লাস I4। আচ্ছা, এটা পেলাম। এখন কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে আধান বাই সময়। একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই তো আমরা প্রবাহমাত্রা বলেছিলাম। ওকে, তো মনে করো যে টি সময়ে এই দিক দিয়ে কারেন্ট গেছে, আধান গেছে Q1, এই দিক দিয়ে গেছে Q2, এই দিক দিয়ে Q3 বাইরে বেরিয়ে গেছে এবং এদিক দিয়ে Q4 বাইরে বেরিয়ে গেছে। তাহলে আমরা I1 সমান কি লিখতে পারি?
Q1/T, I2 সমান Q2/T। প্রত্যেকের জন্য সময় সেম হবে, ঠিক? সময় তো কারোর জন্য আলাদা হয় না, প্রত্যেকের জন্য সময় সেমই থাকে। তাহলে এখানে I3 সমান কি লিখবো, বা Q3/T, আর I4 এর জায়গায় আমরা লিখতে পারি Q4/T। এই ডেটাগুলো যদি আমরা এই সমীকরণে সাবস্টিটিউট করি তাহলে দেখতে পাচ্ছি Q1/T প্লাস Q2/T সমান Q3/T প্লাস Q4/T। এই সমীকরণ থেকে আমরা যদি টি গুলো এলিমিনেট করে দিই, অর্থাৎ টি দিয়ে যদি গুণ করে দেখো, সমস্ত টি গুলো কিন্তু কেটে যাবে। এইভাবে কেউ কাটবে না, মনে মনে তোমরা উড়ে দেবে, ঠিক? তাহলে আমরা কি পাচ্ছি, Q1 প্লাস Q2 সমান Q3 প্লাস Q4। অর্থাৎ এই সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো আধান ভিতরে প্রবেশ করবে ঠিক ততগুলোই আধান বাইরে বেরিয়ে যাচ্ছে। আধানের সংরক্ষণ কথার অর্থ কি? সংরক্ষণ কথার অর্থ হচ্ছে আধান নতুন সৃষ্টিও হয়নি বা ধ্বংস হয়নি, অর্থাৎ বাড়বেও না কমবেও না, যা ছিল তাই থাকবে। তো আধান ওই দিকে, সমীকরণে ওই দিকে যা ছিল ডান দিকেও তাই আছে, বা আমরা বলবো বিন্দুর ওই দিকে যা আধান ছিল ডান দিকে তাই রয়েছে, অর্থাৎ আধান সৃষ্টি বা ধ্বংস হয়নি, অর্থাৎ আধানের সংরক্ষণ সূত্র এটাই। ওকে, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো, খাতায় লিখে নেবে। নেক্সট, কারশফের দ্বিতীয় সূত্র। তো উনি যেহেতু বলেননি তো আমরা একবার লিখবো এইভাবে, দ্বিতীয় সূত্র। কেন? কারণ বিভিন্ন বইয়ে লেখা থাকে। লিখার পর এটাকে কেটে দাও। কেন কেটে দিলাম? কারণ উনি কখনো বলেনি এটা দ্বিতীয় সূত্র। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো আমার কথার মানেগুলো কি। আচ্ছা, তো কারশফের বিভব প্রবাহ সূত্র ইংরেজিতে বলা হয় কারশফস কারেন্ট ল, ইংরেজিতে আমরা বলছি কারশফস কিরচফ, তাই তো? অনেক বই এটাকে লেখা থাকে কিরচফ। হ্যাঁ, কিরচফস ভোল্টেজ ল, ভোল্টেজ ভোল্টেজ ল। তো কারশফস ভোল্টেজ ল সংক্ষেপে আমরা কি বলছি, KVL। ওটা কি ছিল? কারশফস কারেন্ট ল, KCL। এটা হচ্ছে কারশফস ভোল্টেজ ল, KVL। তাহলে এই দুটো সূত্র উনি দিয়েছিলেন। যাক, এই বানানটা খেয়াল করবি, এতে কিরচফ। তো বিভিন্ন বইয়ে কারশফকে এইভাবেও লেখা থাকে, কারশফের সূত্র। কখনো কখনো এটাকে লেখা হয় এভাবে, কারশফের সূত্র। সঠিকটা হচ্ছে এইটা, কারশফের সূত্র, ঠিক আছে? আবার কখনো কখনো বিভিন্ন বইয়ে লেখা থাকে কিরচফের সূত্র। আবার কখনো কখনো লেখা থাকে কিরচফের সূত্র, ঠিক আছে? তো বিভিন্ন উচ্চারণ এখানে কিন্তু করা হয়। সঠিক উচ্চারণ এটাই যে কারশফ। এগুলো স এর উচ্চারণে চলে যায়, চ এ নয়। তো কারশফস ভোল্টেজ ল, এটা হচ্ছে সঠিক উচ্চারণ, প্রত্যেকে খেয়াল রাখবে। তো এইরকম বানানগুলো যদি আসে, এই সূত্রকে কিন্তু বলা হচ্ছে কিরচফ। এই নামটা থেকে আমাদের একটা ভিলেনের কথা মনে পড়ে, কিরমাডা। কেউ বলতে পারবে যে কিরমাডা এই নামটা তোমরা কোথায় শুনেছো? ছোটা ভীমে, ঠিক বলেছে একদম। ছোটা ভীমে এক ভয়ানক ভিলেন ছিল কিরমাডা। তো সেই কিরমাডা কিন্তু ডেঞ্জারাস ভিলেন। হ্যাঁ, তার হাসি এখনো আমাদের ভীতির সৃষ্টি করে। যাই হোক, তো KVL এই সূত্রটাই উনি কি বলছেন, এটা একটু জটিল, একটু ভালো করে বুঝতে হবে। জটিল মানে কি, একটু আমাদেরকে সতর্কতার সাথে প্রয়োগ করতে হবে। এমনিতে সহজ, কোনো জিনিস জটিল নয়, তবে একটু ভালো করে বুঝতে হবে। বিভব প্রবাহ সূত্রটাই বলা হচ্ছে এরকম যে, ধরো যদি কোনো একটা বদ্ধ লুপ থাকে, সেখানে অনেকগুলো ব্যাটারি থাকতে পারে। আপাতত আমরা একটা সিঙ্গেল ব্যাটারি নিয়ে কাজ করে দেখাচ্ছি। তো এইরকম ভাবে একটা সার্কিট এঁকে ফেললাম, যেখানে তিনটে রোধ আমি নিয়েছি। একটা বললাম R1, একটা R2, একটা R3। এই দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাটারিটা এইদিকে নিশ্চয়ই একটা কারেন্ট পাঠাবে, তো সেই কারেন্টটাকে বললাম I। ওই কারেন্টের দিক দিয়ে এসে এইভাবে প্রবেশ করছে, এদিক দিয়েও I আসবে। তাহলে এই দিক দিয়েও I আসবে। কেন? কারণ জল যেহেতু প্রবাহিত হচ্ছে বিভিন্ন পাইপের মধ্য দিয়ে, সেই পাইপগুলো এইভাবে কানেক্টেড রয়েছে। তো মোট জল যা, এই মোটর যতটা জল পাঠাবে ঠিক ততটা জলই বাইরে আসবে, বা যতটা আধান দেবে ঠিক ততটা আধান ফেরত নেবে। এটাকে আমরা কি বলি, একটা ব্যাটারি যতটা কারেন্ট পাঠাবে ঠিক ততটা কারেন্টও ব্যাক নেবে, ঠিক আছে? তো এর ভোল্টেজকে ধরলাম V। এই হচ্ছে আমাদের সার্কিট। KCL প্রয়োগ করা অনেকটা সহজ, এটা একটা বিন্দুতে প্রয়োগ করা হয়। KVL একটা বদ্ধ লুপে, একটা সার্কিটের মধ্যে প্রয়োগ করতে হয়, ঠিক আছে? এটা একটা বদ্ধ লুপ দেখতে পাচ্ছি, সার্কিট। মাঝখানে যদি কাঁচি দিয়ে কেটে দিতাম তাহলে কিন্তু KVL প্রয়োগ করা যাবে না, মনে থাকবে। তো KVL প্রয়োগ করতে একটা বদ্ধ লুপে। তো এই যে লুপটা রয়েছে তার একটা নাম দিচ্ছি আমি। এই বিন্দুটাকে বললাম A, B, C, D। তাহলে আমাদের যে লুপটা তৈরি হচ্ছে সেই লুপটার নাম কি হবে? এই লুপটা হবে এইভাবে A,
বি সি ডি, দেখা এখনো লুপ হয়নি, কারণ এ বি সি ডি এইখানে আছে, আমাকে আবার এইখানে না গেলে এটা কিন্তু বদ্ধ হচ্ছে না। তাহলে বদ্ধ লুপটা কি, এ বি সি ডি এ লুপে লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তোমরা এইভাবে পরীক্ষায় তীর মেরেছো না, ঠিক আছে, তোমরা লিখবে এটাকে এভাবে, এ বি সি ডি এ লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তো কেভিএল বলছে কি, স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা হচ্ছে যে এই লুপটায় বা যে লুপে আমি কেভিএল প্রয়োগ করব সেই লুপে কতগুলো রোধ আছে আমাকে প্রথমে দেখতে হবে। সেই রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ অর্থাৎ ভি সমান আই আর যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তার প্রত্যেকের আই আর আর এর যোগফল করতে হবে আমাদেরকে। এবং শুধু তাই নয়, ওই বর্তনীতে উপস্থিত যে কোষ বা ব্যাটারি রয়েছে তারও দুই প্রান্তের বিভব প্রভেদ দিতে হবে, এবং মোট বিভব প্রভেদ কত হবে, 0 হবে। ঠিক আগেবার যেমন মোট কারেন্ট 0 হয়েছিল, এখানে মোট বিভব প্রভেদের বীজগাণিতিক সমষ্টি হবে 0। তাহলে স্টেটমেন্টে কি হবে বলি, কোন বদ্ধ লুপে উপস্থিত রোধ ও কোষের দুই প্রান্তের বিভব প্রভেদের বীজগাণিতিক সমষ্টি 0 হয়। এটা হচ্ছে উনার দেওয়া স্টেটমেন্ট, যেটা অ্যাজ ইট ইজ আমি কিন্তু বাংলায় লিখে রেখেছি। বিভিন্ন বইয়ে এটাকে বিকৃত করে লেখা হয়, তবে মাথায় রাখবে যে আমাদের যে সূত্রগুলো থাকে সেগুলো সায়েন্টিস্টরা যেরকম দিয়েছে সেভাবেই বলতে হয়, ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু বলা যায় না। ওকে, তো আমাকে এটাকেই মনে রাখতে হবে। এবার এখান থেকে আমাদের বিভিন্ন বইয়ে যেগুলো লেখা থাকে সেগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব, প্রত্যেকে বুঝো ভালো করে আগে। তাহলে আমাকে কি করতে হবে, তো কেভিএল প্রয়োগ করতে গেলে ঘড়ির কাঁটা ঘোরাতে হয়। তো এই যে লুপটাতে প্রয়োগ করছি সেখানে একটা ঘড়ির কাঁটা তুমি ঘুরিয়ে দিবে, এইভাবে দেখতে কুল লাগে। অনেক সাইডে ঘড়ির বিপরীতে চলে, তবে আমরা সময়ের দিকেই চলবো, সময়ের সাথেই চলবো, ঠিক আছে। ঘড়ির বিপরীতে ধরলে কিছু না, একটু জাস্ট মাইনাস প্লাসের সাইনের একটু একটা বাধা থাকে, আমরা দেখবো সেগুলো। আপাতত আমরা ঘড়ির কাঁটার দিক অনুযায়ী চলতে শুরু করি, বিপরীতে কখনো হেঁটে দেখবো। আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে যদি চলে, ঘড়ির কাঁটার দিকে যদি সবাই চলে তাহলে আমাদের ক্ষেত্রে প্লাস হয়, আর কোনো জিনিস যদি ঘড়ির কাঁটার বিপরীতে চলে আমরা সেটাকে বলি মাইনাস। ওকে, আস্তে আস্তে আসবে, কোনো চাপ নেই, জিনিসটাকে প্রয়োগ করলেই তোমরা বুঝতে পারবে। তো এই এবিসিডি এর লুপে যদি আমি কেভিএলটা প্রয়োগ করি তাহলে পাচ্ছিটা কি, তো প্রত্যেকটা রোধ ও কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ এটাকে 0 করতে হবে। তাহলে আমি এই রোধের কাছে গেলাম, আমি আরনের কাছে গেলাম, আরনের দুই প্রান্তের বিভব প্রভেদ কত, তো ওহম বলছে ভি সমান আই আর, তাহলে ওর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে আই আর 1, আই আর 1, আই আর আরটা এখানে কত, আর 1। ওকে স্যার, এটা প্লাস হবে না মাইনাস হবে? তো দেখো কারেন্ট এই দিকে যাচ্ছে, এই ব্যাটারি তো এইদিকে কারেন্ট পাঠাবে, তো কারেন্টে যাচ্ছে এইদিকে, এবং ঘড়ির কাঁটাও কি বলছে, ওইখানে ঘড়ির কাঁটা বলছে কারেন্ট ওই দিকেই যাবে, তার মানে কারেন্ট এখানে কি আসবে, প্লাস আসবে। তাহলে এক্ষেত্রে প্লাস ইউজ করবো। স্যার এর জন্য, তাহলে এর জন্য দুই প্রান্তের বিভব প্রভেদ, এর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে আই আর 2। এই আই আর 2 স্যার প্লাস না মাইনাস? তো ওর কাছে যাও, ঘড়ির কাঁটা কি বলছে, ঘড়ির কাঁটা ওর কাছে গেলে কি বলছে, যে নিচে নামবে, এবং কারেন্টটা দেখো লাল লাল কারেন্ট নিচেই তো নামছে, তার মানে সাপোর্ট করছে। আর ঘড়ির কাঁটাকে সাপোর্ট করলে আমরা কি বললাম, প্লাস দেব, আর ঘড়ির কাঁটার বিপরীত হয়ে গেলে কি দেব, মাইনাস। অর্থাৎ প্লাস আই আর 2, প্লাস আই আর, আরেকটা স্যার রেজিস্ট্যান্স রয়েছে R3, তাহলে এর দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে আই আর 3। এখন প্রশ্ন হচ্ছে এটা প্লাস না মাইনাস? তো ঘড়ির কাঁটাকে জিজ্ঞেস করো, ঘড়ির কাঁটা যদি এইখানে আসে তাহলে কাঁটাটা কি বলছে, কারেন্ট কোন দিকে যাবে, এই দিকে। ঘড়ির কাঁটা বলছে কারেন্ট যাবে এই দিকে, এবং কারেন্ট যাচ্ছেও তো ওই দিকে, তার মানে এটাও হয়ে যাচ্ছে স্যার প্লাস আই আর 3। বাস, আর কোনো ব্যাটারি রোধ নেই, তো রোধের ক্ষেত্রে আমরা যে তিনটে রোধ ছিল প্রত্যেকের বিভব প্রভেদ লিখে দিয়েছি। এবার ব্যাটারি যদি ঘড়ির কাঁটাকে সাপোর্ট করে তাহলে এই ক্ষেত্রে মাইনাস দিয়ে উনি বলেছিলেন মাইনাস ভি সমান হচ্ছে 0। তবে আমরা এটাকে মনে রাখবো না, ঠিক যেমন কারশফস দেখো প্রথম সূত্রে এইটা বলেছিল এইটা, কিন্তু আমরা মনে রাখছি কোনটা, এইটা, কারণ এটা আমাদের মনে রাখা এবং বোঝা অনেকটা সহজ, অঙ্ক করা একটু সহজ হয়ে যায়, যতগুলো প্রবেশ করছে ততটাই বেরিয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমরা কারশফের কেভিএল এ কারশফ বলেছেন এইটা, আমরা এটা মনে রাখবো না। আমরা কোনটা মনে রাখবো, আমরা ওই মাইনাস বলা টার্মকে বাইরে পাঠিয়ে দাও, তাহলে এদিকে পাচ্ছি আই আর 1 প্লাস আই আর 2 প্লাস আই আর 3 সমান ভি। আমরা মনে এইটাকে রাখবো। তাহলে মনে কি রাখবো একবার দেখে নিই। মনে রাখবো বর্তনীতে যতগুলো রোধ আছে তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমষ্টি ওই বর্তনীতে উপস্থিত মোট কোষের বিভব প্রভেদের সাথে সমান হয়, এখন এই স্টেটমেন্টটা তোমাদের বিভিন্ন বইয়ে কিন্তু দেওয়া রয়েছে, উনি কিন্তু এটা বলেনি, এটা আসছে, এটা পাওয়া যাচ্ছে এইখান থেকে, ঠিক আছে। তো উনি যেটা বলেছিলেন সেটা এইটা, এবং প্রত্যেকে এইটাই মনে রাখবে। সেক্ষেত্রে কিন্তু সায়েন্সের পক্ষে বোঝা এবং অনেকটাই তুমিও বুঝতে পারবে যে কেন এই জিনিসটা তখন বলা হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে অরিজিনাল। আচ্ছা, এখন
স্যার এখানে তো একটাই ব্যাটারি ছিল, একটাই কোষ ছিল, এই কোষটা প্লাস না মাইনাস? তো দেখা যাক ডান দিকে যেহেতু লিখছি তো আমরা বাম দিকেটা ভুলে যাবো ভাই। ডান দিকে যখন লিখবো তখন ঘড়ির কাঁটাকে সাপোর্ট করলে প্লাস, ঘড়ির কাঁটাকে কারেন্ট সাপোর্ট করলে বাম দিকে প্লাস, ঘড়ির কাঁটাকে ভোল্টেজ যদি সাপোর্ট করে তো ডান দিকে প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে মনে রাখবো না ভাই, আমরা মনে রাখবো এইটাকে। আরেকবার বলছি, এটা ভুল নয়, এটাও ঠিক, এটা ভুল নয়, এটাও ঠিক, কিন্তু আমরা এটাকে মনে রাখবো না, তাই বললাম। ওকে, তাহলে দেখে নাও, এখানে ঘড়ির কাঁটা কারেন্টকে সাপোর্ট করছে, ওর কারেন্ট প্লাস, এরও কারেন্ট প্লাস, এরও কারেন্ট প্লাস। ব্যাটারি কি সাপোর্ট করছে কি করছে না? তো ব্যাটারি দেখো কারেন্ট ওইদিকে পাঠাচ্ছে, তো ঘড়ির কাঁটা কি বলছে? কারেন্ট এইদিকেই যাবে, তাই না? তার মানে ব্যাটারিটা আমাদের ডান দিকে এসে প্লাস বসাবো। তাহলে এই গেল একটা সার্কিটের জন্য। স্যার এখান থেকে আমি পেলামটা কি? আমরা মনে এটা কি রাখবো? এখন পেলাম কি দেখো, একটু মজাদার ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এই ভিটাকে বাম দিকে লিখলাম সমান, ডান দিকে দেখো আই কমন যাচ্ছে, আই যদি কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকছে? R1 প্লাস R2 প্লাস আর ব্র্যাকেট ক্লোজ। যদি যদি এই তিনটে রোধের পরিবর্তে আমি একজনকে ইউজ করতাম, যদি তিনটে রোধের পরিবর্তে একজনকে ইউজ করতাম তাহলে আমার ছবি এইরকম হয়ে যেত না? ছবি এরকম হতো না, যেখানে একজনই রয়েছে, যেটাকে কি বলতাম? তুল্য রোধ। তাহলে সেক্ষেত্রে আই কারেন্ট গেলে আমরা কি লিখতাম? ভি সমান আই, আর এই আর কে কি বলবো? এই পুরো বর্তনীর তুল্য রোধ। এখন আমরা কি পেয়েছি দেখো, ভি সমান আই আর, তার মানে তুল্য রোধের মান কত? R1 প্লাস R2 প্লাস R3। তার মানে কেভিএল আমরা প্রয়োগ করব যে কোনো বদ্ধলুপে, সেই বদ্ধলুপে আমরা সমীকরণ তৈরি করার চেষ্টা করবো, ভি সমান আই এর পরে যেটা থাকবে সেটাই কি হয়ে যায়? তুল্য রোধ হয়ে যায়। আমি কিন্তু এখানে একবারও বলিনি যে এরা প্রত্যেকের শ্রেণীতে রয়েছে, তবুও দেখো মানটা পেয়ে গেলাম, তবুও মানটা পেয়ে গেলাম। আমি একবারও উচ্চারণ করিনি এরা শ্রেণীর সময় পড়ে রয়েছে, যদিও তোমরা বুঝেই নিয়েছিল স্যার শ্রেণীতে রয়েছে, কারণ কারেন্ট সেম যাচ্ছে, আর কারেন্ট সেম কখন যাই? যখন এরা শ্রেণীর সময় যুক্ত থাকে, তাই না? যাই হোক, তোমরা প্রত্যেকে পড়াশোনা করছো ভালো করে, খুব ভালো লাগলো দেখে আমার। ওকে, নেক্সট এইরকমই সার্কিট নিয়ে আমরা আর কয়েকটা খেলবো, ঠিক আছে? তো একটা এক্সট্রা পেজ নিয়ে, এক্সট্রা বোর্ড নিয়ে আমার দেখে নেওয়া যাক কয়েকটা সার্কিট এবং কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, তো ধরো নেক্সট সার্কিট আমি এরকম আঁকলাম, এটা একটা ব্যাটারি V1, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম R1, এখানে আর একটা রেজিস্ট্যান্স দিলাম R2। এই ক্ষেত্রে চলো এখানে একটা দিয়েই দেই, দিলাম না, চলো এটা বাদ দিয়ে দিই, হ্যাঁ দিলাম না। যা খুশি তাই ছবি আঁকা থাকতে পারে ভাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে আর একটা ব্যাটারি নিয়ে নাও, এ নাও এ নাও এ নাও। আচ্ছা, এটা R1, এটা R2, এটাকে বললাম R3, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দুটো ব্যাটারি নিয়েছি, একটা V1 এবং একটা V2। এই ক্ষেত্রে কিন্তু ওহমের সূত্র আর সরাসরি প্রয়োগ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু জটিলতা আসবে, কারণ এই কোষটা শ্রেণীতে না সমান্তরাল কিছু বুঝতে পারছি না, এই রোধগুলো শ্রেণীতে না সমান্তরালে বোঝাই যাচ্ছে না, কারণ শুরু হয়েছে এক জায়গাতে কিন্তু শেষ এক জায়গায় আর হয়নি। যদি এই ব্যাটারিগুলো না থাকতো তাহলে এখানে শুরু হয়েছে এক জায়গায়, শেষ হচ্ছে এক জায়গায়, তিনজন সমান্তরালে, কিন্তু যেহেতু কোষ রয়েছে তাহলে এটার সাথে এটা শ্রেণীতে আছে সেটাও কিন্তু আমি বলতে পারছি না, এটার সাথে এটা শ্রেণীতে না সমান্তরাল কিচ্ছু বলা যাচ্ছে না। তাহলে এই সকল ক্ষেত্রে যেখানে একাধিক লুপ বর্তমান থাকছে, যেখানে একাধিক কোষ বা ব্যাটারি বর্তমান, বা এমন সার্কিট রয়েছে যেখানে শ্রেণী সমান্তরাল মাথায় ঢুকছে না, সেই ক্ষেত্রে আমরা বেশি টেনশন নেব না। টেনশন লেনে কেন, এই টেনশন দেনে কাকে? আমার কম্পিটিটরকে। আমাদেরকে টেনশন দিও না, মা বাবাকে টেনশন দিও না ভাই, তোমার কম্পিটিটর, তোমার পাশের যে বন্ধু রয়েছে যে একসাথে এই ক্লাসগুলো করছে তাকে কম্পিটিশন দাও, ঠিক আছে? তাকে টেনশনে ফেলো। আচ্ছা, তো এই ব্যাটারির পজিটিভ কোন দিকে রয়েছে? এইদিকে। তাহলে এই ব্যাটারি যদি কারেন্ট পাঠায় কোন দিকে পাঠাবে? এইদিকে। আমি বললাম এই দিক দিয়ে। ধরো উদাহরণের জন্য বলছি, ধরো এ কারেন্ট পাঠাচ্ছে এইদিকে, লাল লাল I1 কারেন্ট পাঠাচ্ছে। তাহলে এই যদি কারেন্ট I1 পাঠায় তার মানে I1 ব্যাক নেবে, I1 ও ব্যাক নেবে, তার মানে এখানে কোনো রেজিস্ট্যান্স যদি থাকতো তাহলে এই দিক দিয়ে I1 কারেন্ট যেত, তাই না? নেই তো আমরা বাদ দিচ্ছি আপাতত। একে জিজ্ঞেস করলাম ভাই কোন দিকে কারেন্ট পাঠাবো, তো বলছে ভাই উপর দিকে পজিটিভ, তো কারেন্ট উপর দিকে আমি পাঠাবো ভাই। তো কারেন্ট এইদিকে এ পাঠালো I2, সেই কারেন্টের ভিতর দিয়ে আসবে, তাই না? তাহলে এই দিক দিয়ে কত কারেন্ট আসছে? I2 কারেন্ট আসছে। এই I1 আর I2 এভাবে প্রবেশ করছে, তাই না? তো এই দিক দিয়ে যদি I3 যাই, এই দিক দিয়ে যদি I3 যাই, তাহলে প্রত্যেকেই এইখানে KCL প্রয়োগ করলেই আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে, এটা যদি এ বিন্দু বলি, তাহলে এ বিন্দুতে KCL যদি প্রয়োগ করি আমরা, তাহলে কি পেয়ে যাচ্ছি? যে যতগুলো কারেন্ট প্রবেশ করছে আর যা বেরোচ্ছে সমান হয়ে যাবে স্যার। তাহলে I1 প্লাস I2 সমান I3। কে বুঝতে পারলে না? তার মানে KCL প্রয়োগ করার দরকার নেই, ওটা আমরা বুঝতে পারছি। I3 না লিখে ডাইরেক্ট I1 প্লাস I2 লিখতে পারতাম স্যার, তাই তো? তবে বোঝানোর জন্য আমি এটাকে লিখে রাখলাম। নেক্সট আসি, নেক্সট হচ্ছে এবার আমরা KVL প্রয়োগ করবো কিভাবে? তো KVL প্রয়োগ করার জন্য আমাকে এখানে প্রশ্ন কিরকম আছে না, বলবে R1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো, R2 এর মধ্যে দিয়ে কত কারেন্ট, মানে I2 এর মান জিজ্ঞেস করতে পারে, বা বলতে পারে R3 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, অর্থাৎ I3 এর মান জিজ্ঞেস করতে পারে। বিভিন্ন রকমের প্রশ্ন এগুলো দেখতে পাওয়া যায়।
তো সেই প্রশ্নের অ্যান্সার দেবো কিভাবে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি লুপ। এখানে কটা লুপ তুমি দেখতে পাচ্ছ? দুটো। কটা লুপ দেখতে পাচ্ছ বলো? টোটাল এখানে 3টে লুপ রয়েছে। দেখো প্রথম লুপ হচ্ছে এইটা, তো যতগুলো লুপ দেখতে পাবে ভাই সেগুলো ঘড়ির কাঁটায় ঘুরে দাও, এটা হচ্ছে প্রথম লুপ। এইটা আরেকটা লুপ স্যার, তো এটা হচ্ছে স্যার 2 নম্বর লুপ। আর এই মাঝখানেটা যদি বাদ দিয়ে দেই, তাহলে এই বাইরে বাইরে 3টে লুপ, 3 নম্বর লুপ আছে না ভাই? 3 নম্বর লুপ আছে না, তাই না? তাহলে এখানে টোটাল 3টে লুপ কিন্তু বর্তমান। যেহেতু এখানে আননোন রয়েছে 3টে, i1 i2 i3, তাহলে 3টে সমীকরণ দরকার। একটা সমীকরণ তো স্যার পেয়ে গেছি কেসিএল থেকে, তাহলে আর দুটো সমীকরণ, তার মানে আমার দুটো লুপে আমি কি প্রয়োগ করব? কেভিএল প্রয়োগ করব। তো লুপে তুমি নাম দিতে পারতে, এভাবে দিতে পারতে, এ বি। আচ্ছা এটাকে এ দিয়েছিলাম তাই না, এটাকে এ নয়, এটাকে বি দিয়ে দেই। চলো এটাকে বাদ দিই, চলো বাদ দাও। তাহলে এখানে কেসিএল প্রয়োগ করেছিলাম কোথায়? বি বিন্দুতে, তাই তো? বি বিন্দুতে কেসিএল প্রয়োগ করে পাই, প্রয়োগ করে এই সমীকরণটা পেয়ে গেছি আমরা। আচ্ছা এ বি সি ডি ই এফ, তাহলে আমাদের যে প্রথম লুপ, সেই লুপের নাম কি হবে? এ বি সি ডি এ লুপে, বা বলবো ডাইরেক্ট কিভাবে লিখতে পারি? প্রথম লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে প্রথম লুপে কেভিএল যদি প্রয়োগ করি, তাহলে আমরা কি দেখবো? ওখানে কতগুলো রোধ রয়েছে। যখন প্রথম লুপের কথা বলবো, এই দিকে কি আছে না আছে ভাই ভুলে যেতে হবে টোটালি, ঠিক আছে? আমি আমার সংসারেই ফোকাস মারবো, পাশের বাড়িতে কি চলছে না চলছে আমার দেখা দরকার নেই। তাহলে আমার সংসারে দেখতে পাচ্ছি দুজন রোধ রয়েছে, এটা একটা দুটো রোধ। তাহলে প্রত্যেকের আই আর লিখবো বাম দিকে, তাই না? আমরা লিখছিলাম বাম দিকে আই আর, ডান দিকে ভোল্টেজ, তাই না? তাহলে বাম দিকে যদি আই আর লিখি ভাই, এই আই আরটা যদি বাম দিকে লিখি, তাহলে এটা প্লাস হবে না মাইনাস হবে? তাহলে প্রথমেই দেখছি আমরা ঘড়ির কাঁটাকে এটা সাপোর্ট করছে কি করছে না, তো কারেন্ট ঘড়ির কাঁটাকে সাপোর্ট করছে মানে স্যার প্লাস, অর্থাৎ আমরা ওইখানে লিখবো i1 r1। নেক্সট R3, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? তো i3 কারেন্ট যাচ্ছে। তাহলে i3 R3 ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ স্যার ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে প্লাস হবে। তাহলে প্লাস i3 R3 সমান, আর রেজিস্ট্যান্স নেই তো লেখার দরকার নেই, সমান ব্যাটারি। এই লুপে ব্যাটারি দেখতে পাচ্ছ ভোল্টেজ একটাই আছে স্যার, এই তো V1 আছে স্যার। তো V1টা প্লাস না মাইনাস? তো V1 কোন দিকে কারেন্ট পাঠাচ্ছে? এইদিকে। ঘড়ির কাঁটাও কি বলছে? ওই দিকেই কারেন্ট পাঠাবে, তাহলে ঘড়ির কাঁটাকে সাপোর্ট করছে, তাহলে V1 হয়ে গেল প্লাস। একে লিখলাম এইরকম ভাবে। একটু সাজিয়ে নেই, একটু যদি আমরা সাজিয়ে নেই, তাহলে দেখতে পাচ্ছি দেখো প্রত্যেকেই যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে i3টা হচ্ছে i প্লাস i2, তাহলে এখানে এই মানটা যদি সাবস্টিটিউট যদি করি, তাহলে একটা সমীকরণ বেরিয়ে আসছে i1 r1 প্লাস i1 প্লাস i2, i3 মানটা বসিয়ে দিলাম, ইন্টু r3 সমান v1। এটা একটা সমীকরণ আমরা পেলাম। বা i1 বালা টার্মগুলোকে এক জায়গায় রাখতে পারো, i2 বালা টার্মকে এক জায়গায় রাখতে পারো। চলো রেখে দিচ্ছি আমি। তাহলে i1 কে যদি একদিকে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি r1 প্লাস r3 থাকলো, তার সাথে এখানে পড়ে থাকলো i2 r3 সমান থাকছে v1। হ্যাঁ সমান r3 সমান v1, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দেওয়া হলো। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় লুপে কেভিএল আমরা প্রয়োগ করব। আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখাচ্ছি। এগুলো কোনো ফর্মুলা নয়, কেভিএল এর কোনো ফর্মুলা নেই, কেসিএল এর স্পেশাল কোনো ফর্মুলা নেই, এটা প্রয়োগ করা শিখতে হবে ভাই। ঠিক, একে আমাদেরকে প্রয়োগ করা শিখতে হবে। তাহলে 2 নম্বর লুপের যখন আমি কথা বলবো, তখন এই দিকের লুপটাকে ভুলে যাবো। তখন আমি এই সংসারে রয়েছি ভাই, শুধু এই দিকেই ফোকাস দেবো, এগুলো ভুলে যাও। এই লুপে যদি দেখাই, তাহলে এখানেও দেখো দুটো রেজিস্ট্যান্স রয়েছে, একটা ব্যাটারি রয়েছে। সেখানে কিভাবে আমরা কেভিএল অ্যাপ্লাই করব? তাহলে দ্বিতীয় লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে 2 নম্বর লুপটা যদি আমরা কেভিএল প্রয়োগ করি, প্রত্যেকে খেয়াল করবে যে এই লুপেও দুটো রেজিস্ট্যান্স রয়েছে। স্যার প্রথমে ধরো এর জন্য প্রয়োগ করছি, তাহলে বাম দিকে লিখবো আইআর গুলো, তাহলে i2 r2 স্যার এটা প্লাস না মাইনাস? একদম ভালো কোশ্চেন করেছো, প্লাস না মাইনাস হবে দেখা যাক। আচ্ছা কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এই দিকে, তাই না? লাল লাল কারেন্ট আমরা দেখতে পাচ্ছি, i2 এদিকে যাচ্ছে। ঘড়ির কাঁটা কি বলছে? এই দিকে যেত, তাহলে ঘড়ির কাঁটাকে কি করছে? ঘড়ির কাঁটাকে অপোজ করছে, একে বাধা দিচ্ছে, তার মানে স্যার মাইনাস হবে। এই ক্ষেত্রে আমরা একটা মাইনাস অ্যাড করে দেবো। এরপর স্যার R3 এর কাছে যাই, তো এই লুপে আরেকটা রোধ রয়েছে R3 এর কাছে যদি যাই, ঘড়ির কাঁটা কি বলছে? কারেন্ট এই দিকে যেত। ঘড়ির কাঁটা বলছে কারেন্ট এই দিকে যেত, কিন্তু কারেন্ট যাচ্ছে কোন দিকে? নিচের দিকে। লাল লাল কারেন্ট টানছে নিচের দিকে, তাই তো? লাল লাল কারেন্ট টানছে নিচের দিকে, ঘড়ির কাঁটা বলছে উপর দিকে। তাহলে এখানেও দেখছি আমরা বাধা পাচ্ছে। দেখো এই i3টা প্রথম লুপে সাপোর্ট করেছিল, প্রথম লুপে ঘড়ির কাঁটা সাপোর্ট করেছিল, তো প্লাস দ্বিতীয় লুপে দেখো ঘড়ির কাঁটা কিন্তু একে অপোজ করছে, ঘড়ির কাঁটা একে এই জায়গাটা কি করছে? অপোজ করছে, বাধা দিচ্ছে ঘড়ির কাঁটা, তাই না? তাহলে এই ক্ষেত্রে এটাও মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস i3 r3 সমান। এবার যাবো ব্যাটারির কাছে। এই লুপে একটাই ব্যাটারি রয়েছে V2,
এই ভি2টা প্লাস হবে না মাইনাস? তো ভি2 কারেন্ট পাঠাচ্ছে উপরের দিকে, ঘড়ির কাঁটা বলছে নিচের দিকে। কারেন্ট এবারে পাঠাচ্ছে উপরে, ঘড়ির কাঁটা বলছে ভাই নিচে ঢুকবে, তার মানে অপোজ করছে এক অপরকে, তো মাইনাস হয়ে যাবে মাইনাস ভি2। তো স্যার সবাই মাইনাস হয়ে গেছে, তো ঘুরিয়ে দেন। তো সবাইকে আমি আবার প্লাস করে লিখে দিতে পারি। তো এটা আমাদের ক্যালকুলেশন করার সময় করব, তাই না? তাহলে আমরা যখন ঘড়ির কাঁটা ঘোরাবো সবাই একই দিকেই ঘোরাবো। i3 r3 সমান v2। এটা আর একটা সমীকরণ পেলাম। এখানে i3 এর মান এটাকে আবার লিখতে পারো, যেরকম রিকোয়ারমেন্ট হবে অঙ্কের সেই রকম ভাবে এগুলোকে আমাকে ইউজ করতে হবে। তিনটে সমীকরণ হয়েই গেছে, আর দরকার নেই আমাদের, যেহেতু আননোন তিনটেই ছিল। তারপরেও যদি কেউ বলো যে স্যার বাইরের লুপটাতে একবার প্রয়োগ করে দেখান, যেটা আমাদের তৃতীয় লুপ, তো সেই লুপে যদি আমি কেভিএল প্রয়োগ করি তো কিভাবে প্রয়োগ করবো একটু দেখে নেওয়া যাক। তাহলে তৃতীয় লুপটা একটু নামটা দেখে নেই। নামটা আসছে আমাদের, দেখো এ বি ই এফ সি ডি এ, এই লুপটাই এ বি ই এফ সি ডি এ। তাহলে আমরা লিখবো এইভাবে এ বি সি এ বি ই, সরি এ বি ই, এ বি ই ভুলে যাচ্ছি কেন, এ বি ই এফ সি ডি, এফ সি ডি লুপে কেভিএল প্রয়োগ করে পাই। যদি ওই লুপটায় আমরা কেভিএল প্রয়োগ করি তাহলে প্রত্যেকে খেয়াল করো, আচ্ছা এখানেই প্রয়োগ করে দিই, বুঝলে? কারণ বারবার আমাকে ওই পেজে যেতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমি আরেকবার এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটু খেয়াল রাখবে। এ বি, ওকে, এ বি ই এফ সি ডি এ লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তাহলে এখানে আমি কেভিএল প্রয়োগ করছি, ওকে। তো কেভিএল প্রয়োগ করলে কি দেখবো, যেহেতু এই বাইরের লুপের কথা বলছি তাহলে ভিতরের r3 কে ভাই ভুলে যেতে হবে। যখন বাইরের লুপে থাকো তখন ভিতরে গিয়েছে না আছে দেখা দরকার নেই, যখন ভিতরে থাকবো তখন বাইরে গিয়েছে না আছে দেখা দরকার নেই, ঠিক আছে? তাহলে এই r3 তুমি ভুলে যাও, তাহলে কটা রোধ দেখতে পাচ্ছ স্যার? দুটো স্যার, r1 একটা, r2 একটা, বাইরে বাইরে দুটো রোধ দেখতে পাচ্ছি। তাহলে এই r1 আর r2 এর কাছে যাবো, সেখানে আইআর গুলো লিখো। তো স্যার এখানে আইআর লিখবো, তাহলে ঘড়ির কাঁটা এখন কোথায় স্যার? ঘড়ির কাঁটা মনে মনে ভাবো পুরোটাতেই ঘুরছে এইভাবে, বড় একটা ঘড়ির কাঁটা এইভাবে পুরোটাই ঘুরছে, ঠিক আছে? না এখানে পুরোটাতে ঘড়ির কাঁটাটা ঘুরছে, ওকে। তো ঘড়ির কাঁটা ঘোরাও, তো সেই ঘড়ির কাঁটা বলছে এটা দেখো ঘড়ির কাঁটাকে সাপোর্ট করছে, তার মানে প্লাস। এই i1টা দেখো ঘড়ির কাঁটাকে সাপোর্ট করছে, তো প্লাস হয়ে গেল, অর্থাৎ i1 r1। এই ঘড়ির কাঁটাটা যখন r2 এর কাছে গেল তখন দেখো কারেন্ট বলছে এইদিকে যেত, কিন্তু কারেন্ট যাচ্ছে এইদিকে, তাহলে এটা মাইনাস হয়ে গেল, মাইনাস i2 r2 সমান। আর রেজিস্ট্যান্স নেই স্যার, তো ওইদিকে আর কিছু লিখলাম না, এবার ডান দিকে লিখবো ব্যাটারি। V1টা দেখো ঘড়ির কাঁটাকে সাপোর্ট করছে, V2টা দেখো অপোজ করছে। আমার ঘড়ির কাঁটাটা খেয়াল করবে, V1 সাপোর্ট করলো, V2 দেখো অপোজ করছে, ঠিক আছে? কারণ V1 ওই দিকেই কারেন্ট পাঠাচ্ছে, ঘড়ির কাঁটা ওই দিকে ঘুরছে। V2 কারেন্ট দেখো উল্টো দিকে পাঠাচ্ছে, আর ঘড়ির কাঁটা নিচের দিকে নামছিল, তাই না? V2 কারেন্ট পাঠাচ্ছে এদিকে, ঘড়ির কাঁটা নামছে নিচের দিকে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ V1 মাইনাস V2। তাহলে এটা আরেকটা সমীকরণ আমি পেলাম। তো তিনটে সমীকরণ এভাবে পেতে পারো, আর এখানে একটা সমীকরণ পেয়েছিলাম। তাহলে এইভাবে আমার প্রয়োজন অনুযায়ী আমি সমীকরণ তৈরি করব, সেই হিসাবে ক্যালকুলেশন করব, যা যা পরীক্ষক চাইবে সব তুমি ভাই বের করতে পারবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কেসিএলটাকে এবং কেভিএলটাকে প্রয়োগ করতে থাকবো। দেখো নেক্সট, কারশফের বিভবের সূত্র প্রকৃতপক্ষে শক্তির সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ। যেমন কেসিএল আধানের সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ ছিল, ঠিক তেমনি কেভিএলটা কিন্তু শক্তির সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ, অর্থাৎ এটা আলাদা কোনো সূত্র নয়, এগুলো শক্তির সংরক্ষণ সূত্র থেকে কিন্তু আলাদাভাবে এসেছে। কিরকম না, এই যে একটু আগে আমরা ছবি আঁকলাম, এই যে ছবি আঁকলাম, ধরো এই ছবিটা নিলাম, এগুলো খুব সহজ চিত্র নিচ্ছি। এটা ভোল্টেজ ভি দিলাম, এটা R1, এটা R2। তো এই বিভব প্রভেদ কি ছিল? এটা তো শক্তি, তাই না? একক আধানান্ত যতটা কাজ করতে হবে, কৃতকার্য মানে তো এনার্জি, ঠিক? কার্য আর এনার্জি তো প্রায় সেম জিনিস, মানও সেম, তাদের একক সেম, তাদের মাত্রাও সেম, তো এগুলো সেম বা প্রায় একই ভৌত রাশির মধ্যেই পড়ে যায়। একটু কনসেপচুয়াল পার্থক্য রয়েছে, একদম সেম নয়। কিরকম জিনিসটা না, কৃতকার্যটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি অথবা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জির সাথে সেম হয়ে যায়। আমার কাইনেটিক এনার্জির পরিবর্তন বা স্থিতি শক্তির পরিবর্তনটা আমার কৃতকার্যকে রিপ্রেজেন্ট করে, তাহলে কৃতকার্য শক্তি এগুলো প্রায় সমজাতীয় রাশির মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিভবটাও শক্তির মতোই, তাই তো? জুল পার কুলম্ব, তো একক আধানান্তে যত কাজ করতে হচ্ছে। তাহলে এই শক্তিটাই কি হচ্ছে, কিছুটা এ নিয়ে নিচ্ছে, সেটাকে বললাম V1, আর কিছুটা এ নিয়ে নিচ্ছে, সেটাকে বলছি V2। তাহলে V1 সমান আমরা কি লিখবো, IR1, আর V2 সমান কি লিখবো, IR2। এখন যেহেতু শক্তি যতটা সাপ্লাই দিয়েছিলাম সেগুলোই ওরা ভাগ করছে, তাহলে দেখো আমি এখানে লিখবো V সমান IR1 প্লাস IR2। তো এটাই তো কেভিএল,
এটাই তো কেভিএল ছিল, তাই না? তাহলে আমরা দেখছি এটা শক্তির সংরক্ষণ সূত্রের একটা ভিন্ন রূপ মাত্র। শুধু কি করেছিলাম, এই দিকগুলোকে এইখানে লিখেছিলাম আর ভিটাকে লিখছিলাম ডান দিকে, বাস এইটুকুটাই পার্থক্য ছিল, তাই না? এটাকে এক লাইন ঘুরিয়ে লিখলেই তো চলে আসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কারশফের বিভব প্রভেদ সূত্র শক্তির সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ, আর কেসিএল কি ছিল? কেসিএল এটা আধানের সংরক্ষণ সূত্রের ভিন্ন রূপ মাত্র ছিল। এখন শক্তির সংরক্ষণ সূত্রটা কেউ একটু বিবৃতি করতে পারবে? একবার বলো দেখি। কি না, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা সম্ভব, অর্থাৎ মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ ধ্রুবক থাকে। আর আধানের সংরক্ষণ সূত্র কি ছিল? আধান সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তর করা যায়, রূপান্তর নয়, স্থানান্তর করা যায়, অর্থাৎ মহাবিশ্বের মোট আধানের পরিমাণ ধ্রুবক। ঠিক, তো প্রায় একই রকমই রয়েছে এগুলো। নেক্সট, খুব মজাদার একটা প্রশ্ন, খুব কমন প্রশ্ন, এমসিকিউর জন্য প্রত্যেকে তৈরি থেকে প্রশ্নটা। কি প্রশ্ন বলা হচ্ছে না, স্মল আর রোধ বিশিষ্ট 12টি তারের সাহায্যে একটি ঘনক গঠিত করা হলো, একটা ঘনক গঠন করা হলো 12টা তারের সাহায্যে। এই ঘনকের বা এর যে কোনো দুই বিপরীত প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ নির্ণয় করো, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলেছে। কার জন্য? একটা ঘনকের জন্য। ঘনকটা খেয়াল করবে, তো এই একটা কারেন্টের তার, নিচে একটা কারেন্টের তার রয়েছে, এই 4টে কারেন্টের তার হয়ে গেল, তাই না? এরকম 12খানা কারেন্টের তার রয়েছে, প্রত্যেকে খেয়াল করবে। প্রত্যেকের রেজিস্ট্যান্স কত? প্রত্যেকের রেজিস্ট্যান্স হচ্ছে স্যার আর করে, এটা রেজিস্ট্যান্স আর, এটারও আর, এটারও আর, এটারও আর, সবারই আর করে যেহেতু রয়েছে তাহলে লিখার দরকার নেই, তাই না? লিখার দরকার নেই, আমি একটারই লিখে রাখলাম, বাস ঝামেলা শেষ। ওকে, এরপরে আর একটা তল রয়েছে এর, এই ঘনক আঁকছি আমি, একটু খুব বাজে ছবি আঁকি, হ্যাঁ তোমরা ভালো আঁকো, আসলে ছবি আঁকা কখনো শেখা হয়নি ওভাবে। তাহলে এই কটা তার হয়েছে এখন পর্যন্ত? 8টে, আরো 4টে তার আছে স্যার, তো এই 4টে তার এই দিকে যুক্ত করে দেওয়া হলো। এটা একটা ঘনক, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সব সমান, হ্যাঁ দেখে মনে হচ্ছে না হয়তো 3D পিকচার। এই ডিং 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 ডিং। ওকে, নিনজা হাতুড়ি হয়ে গেছে। 12খানা তার, ঘনক খুব সুন্দর দেখতে হয়েছে। তো এই ঘনকের একটা নাম দিয়ে দিন, তো নাম দিয়ে দিচ্ছি লাল লাল কালিতে, দেখো এটা হচ্ছে এ বিন্দু, বি সি ডি ই এফ জি এইচ। একটা ঘনক দেখতে পাচ্ছি, যে ঘনকে মোট 12টা তার রয়েছে, 12টা রোধ, প্রত্যেকটা রোধের মান কত? স্মল আর করে। এর যে কোনো দুই বিপরীত প্রান্তের, অর্থাৎ একটা ঘর যদি তোমার থাকে, তো সেই ঘরের নিচের যদি একটা প্রান্ত নেই, তাহলে ওই দূরের প্রান্তটা একটা, বা ওই প্রান্তটা নিলে এই প্রান্তটা একটা, অর্থাৎ এইরকম যে কোনো দুই বিপরীত প্রান্তের সাপেক্ষে কি বলা হচ্ছে? তুল্যরোধ বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তো আমরা এই ক্ষেত্রে ধরলাম একটা বিপরীত প্রান্ত হচ্ছে এ আর তার বিপরীত হচ্ছে জি, এই দুই প্রান্তে কিন্তু আমরা এখানে বের করতে চলেছি। ঠিক আছে, একটু জিটাকে সাইডে সরিয়ে দিই, চল 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 চল, এটা হচ্ছে আমাদের জি। এই আমরা কি করব, যে দুই বিন্দুর সাপেক্ষে বের করতে বলেছে সেই দুই বিন্দুতে একটা ব্যাটারি, একটা কোষ যুক্ত করে দাও, এটা কাল্পনিক কোষ যুক্ত করে দাও। এইখানে ধরো একটা ব্যাটারি রয়েছে স্যার এরকম, তাহলে এই ব্যাটারি যার মান হচ্ছে ভি, সে কারেন্ট পাঠাতো কোন দিকে? এই দিকে, তাই না? এই কারেন্ট এই দিকে পাঠাতো। দেখো এখন তোমার যদি বলা হয় যে বলো তো ভাই বন্ধু, এইখানে কোনটা শ্রেণীতে আর কোনটা সমান্তরালে আছে, দেখে কেউ বুঝতে পারছো? শ্রেণী সমান্তরাল কিচ্ছু বোঝা যাচ্ছে না, কেন? কারণ দেখো এই তিনটে রোধ শুরু তো এ থেকে হয়েছে, কিন্তু শেষ এক জায়গায় হয়নি, তাহলে সমান্তরাল হলো না। আবার একজন শুরু একজন শেষ, সেটাও হচ্ছে না স্যার, সব জায়গাতে দেখছি জাংশন পয়েন্ট তো হজবহল হয়ে আছে, তাহলে শ্রেণী সমান্তরাল বোঝা কিন্তু এখানে খুব দুষ্কর, খুব কঠিন। এই ক্ষেত্রে আমরা এর তুল্য রোধ বের করবো কিভাবে? তো আমি মনে করছি এই দিক দিয়ে কারেন্ট ব্যাটারি নিয়ে আসছে আই, তো ব্যাটারি যতটা কারেন্ট পাঠাবে ঠিক ততটা কারেন্ট এইভাবে ব্যাক নিয়ে নেবে, কারেন্ট ও ব্যাক নেবে ভাই। তার মানে আই কারেন্ট প্রবেশ করলে আই কারেন্ট দিক দিয়ে বেরোতে বাধ্য, কেন? কারণ আধানের সংরক্ষণ সূত্র। এখন এই আই কারেন্টটা এখানে এসে দাঁড়িয়ে আছে, যাবে কোথায় এখানে? তো কারেন্ট সবসময় শর্টকাট রাস্তা খুঁজে, ঠিক মানুষের মতোই, যেদিকে বাধা বেশি কারেন্ট কম যাবে। এখন বাধা তো প্রত্যেকেরই সমান, আমি যদি এই দিক দিয়ে যাই, একটু রাস্তা খারাপ, একটু পরে আবার দুটো জাংশন, এখান থেকে দেখো এইভাবে আবার ঘুরতে লেগো না, ঠিক আছে? কারণ সব থেকে শর্টকাট রাস্তা এখান থেকে যাওয়ার, এখানে শর্টকাট রাস্তা কোনটা? এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে যেতে পারি, 3বার বাধা পেলাম। এই দিক দিয়ে গিয়ে এইভাবে তাও দেখো 3বারই বাধা পাচ্ছি। এই দিক দিয়ে গেলেও দেখো একটা দুটো 3টে বাধা, এই দিক দিয়ে গেলেও স্যার 3টে বাধাই পাচ্ছি। কেউ এইভাবে গিয়ে আবার ব্যাক চলে এসো না, ঠিক আছে? কারণ অনেক বাধা হয়ে যাচ্ছে। আমরা মিনিমাম বাধা, মিনিমাম রোধ ক্যালকুলেট করব, যেটা সব থেকে সহজ রাস্তা, সেই দিক দিয়েই কারেন্ট যাই।
এই দিক দিয়ে গেলেও ভাই সেম দেখতে পাচ্ছি স্যার, সেম রাস্তা প্রত্যেকেই। তার মানে এই আই কারেন্টটা এইখানে এসে 3 ভাগে ভাগ হয়ে যাবে, এক ভাগ যাবে এইদিকে অর্থাৎ I/3 যাবে এইদিকে, I/3 যাবে এইদিকে, আর বাকি I/3 এইদিকে যাচ্ছে। দেখো এই I/3 তিনটেকে যোগ করো, I ব্যাক করতে হবে। এই I/3 যখন এইখানে এসে পৌঁছে গেছে, এইখানে যখন এসেছে তখন আবার দুটো রাস্তা হয়ে গেছে। এই দিক দিয়ে গেলে দুবার বাধা পাচ্ছে, এই দিক দিয়ে গেলেও দুবার বাধা পাচ্ছে, তার মানে আবার সমান 2 ভাগে ভাগ হবে। তাহলে I/3 যদি 2 ভাগে ভাগ হয়ে যায়, এই দিক দিয়ে যাচ্ছে কত I/6, আর এই দিক দিয়ে যাবে কত I/6। ঠিক একই রকম ভাবে এই I/3 এখান থেকে জি বিন্দুতে যাওয়ার, ডি থেকে জিতে যাওয়ার রাস্তা দেখো, এই দিক দিয়ে দুটো বাধা, এই দিক দিয়েও দুটো বাধা, তার মানে এই দিকেও সমান 2 ভাগে ভাগ হবে। এই দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে I/6, আবার এই দিকেও কারেন্টটা যাচ্ছে I/6, আর এই I/3টাও তাই, এই দিক দিয়ে যাবে I/6, এই দিক দিয়ে যাচ্ছে এই ই থেকে এইচে I/6। এই I/6 এই I/6 আবার যুক্ত হয়ে এই দিক দিয়ে যাবে, তাহলে এই দিক দিয়ে কত যাচ্ছে I/3। ঠিক একই রকম ভাবে এই I/6 আর এই I/6 অর্থাৎ EF আর BF এরা দুজন যুক্ত হয়ে গিয়ে এই দিক দিয়ে প্রবেশ করছে, সেটা কত I/6 যুক্ত হলে আবার I/3 স্যার। আর এই I/6 আর এই I/6 অর্থাৎ DC আর BC যুক্ত হয়ে আবার কত হয়ে গেল I/3, যেটা এইভাবে উপর দিকে যাচ্ছে। আর এই I/3 আর এই I/3 তিনটে I/3 যুক্ত হয়ে আবার কত হয়ে গেল I। আবার এই ফাইনাল I যদি মিলে যায় তার মানে তোমার চিত্র ঠিক আছে, আর যদি না মিলতো তাহলে আবার ভাই ক্যালকুলেশন ঠিকভাবে দেখে নিতে হতো কোথাও ভুল চুক হচ্ছে কিনা। ওকে, তাহলে এই গেল আমাদের স্যার কারেন্টের বিভাজন। এবার আমাদের যেটা আলোচ্য বিষয় বা আমাদের যেটা পাওনা সেটা কি, সেটা হচ্ছে যে এর তুল্যরোধ কত। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, যে কোনো একটা বদ্ধ লুপে KVL অ্যাপ্লাই করে দাও। আমি প্রয়োগ করছি বাইরে A B C G, তারপর আবার এদিক দিয়ে ভি থেকে আবার এতে ব্যাক আসলাম। ঠিক আছে, এই লুপে আমি একটা ঘড়ির কাঁটা ঘুরিয়ে দিলাম, এই লুপটাতে ঘড়ির কাঁটা ঘুরলাম, নিচের বাইরে লুপটাতে করে দিলাম। তাহলে দেখো ক্যালকুলেশন শুরু করলাম, A B C G VA লুপে KVL প্রয়োগ করে পাই। তো যদি প্রয়োগ করি তাহলে এই নিচের এই যে লুপটাই আমরা ক্যালকুলেশন করব, বাকিগুলো সব ভুলে যেতে পারো। তাহলে এই বাইরের এই নিচের লুপটাতে দেখো কতগুলো রোধ আছে, একটা রোধ স্যার, দুটো রোধ, তিনটে রোধ, তো 3 বার IR লিখবো, ডান দিকে লিখবো ব্যাটারি। তাহলে এখানে লিখছি IR, আরটা কত স্যার, প্রত্যেকেই তো ছোট হাতের আর করে, তাহলে IR গুণ করলে কত পাচ্ছি I/3 ইন্টু R। তাহলে আমরা পাচ্ছি ওইখানে I/3 ইন্টু R, I/3 ইন্টু R। এটা প্লাস হবে না মাইনাস হবে, এটা হচ্ছে প্রশ্ন আমাদের। তাহলে দেখো ঘড়ির কাঁটা কি বলছে, ওইদিকে তো যাবে, তাহলে প্লাস, তো ঘড়ির কাঁটাকে সাপোর্ট করছে, প্লাস হয়ে গেল। এইটা স্যার ঘড়ির কাঁটা এখানে ঘোরাও, কি আসছে, সাপোর্ট করছে, তাই না, সাপোর্ট করছে ঘড়ির কাঁটা, সাপোর্ট করছে মানে প্লাস হবে, তাহলে I/6 ইন্টু R। আর তারপরেরটাতেও এইখানেও দেখো ঘড়ির কাঁটা কি বলছে, ঘড়ির কাঁটা বলছে উপর দিকেই যাবে, তাই না, এখানেও ঘড়ির কাঁটা ওদিকেই যাচ্ছিল, তাহলে ঘড়ির কাঁটা একেও সাপোর্ট করছে, তাহলে I/3 ইন্টু R। আবার আর নেই, সমান ব্যাটারি রয়েছে, হ্যাঁ স্যার একটাই রয়েছে ব্যাটারি এখানে, তো কত সেটাও সাপোর্ট করছে ঘড়ির কাঁটাকে, তো নাকি ঘড়ির কাঁটা কি বলছে এইদিকেই কারেন্ট যাবে, দেখো ওর কাছে যখন ঘড়ির কাঁটা নিয়ে আসছে ওইদিকেই কারেন্ট যাচ্ছে, তাহলে এটাও প্লাস থাকবে। এই ভিটাকে বাম দিকে লিখছি, ভি সমান দেখো IR কমন চলে গেল, তাহলে কত পড়ে থাকছে 1/3, 1/6, 1/3। ওকে, এটা সমান নয় কিন্তু, ঠিক আছে, এটা এমনি তলায় দাগ মেরেছিলাম তখন, একটু খেয়াল রাখবে। আচ্ছা তাহলে একটু ক্যালকুলেট করি, তাহলে ভি সমান I ইন্টু, এটা যদি লসাগু করি, এখানে R ছিল ইন্টু এখানে লসাগু করলে কত আসে 6, 6 এর মধ্যে দেখো 3 দুগুণী 6, 6 কে 6, 3 দুগুণী 6, তাই তো, তাহলে কত আসে 5/6। তাহলে ভি সমান কত পাচ্ছি I ইন্টু 5R/6। তা আমরা কি বলেছিলাম, আমরা কি প্রমাণ করব, আমরা প্রমাণ করবো একটা সমীকরণ যেখানে থাকবে ভি সমান IR, এই যে Rটা দেখতে পাচ্ছি এটা কি আমাদের তুল্যরোধ, ভি সমান I ক্যাপিটাল R। এই পুরো সার্কিটের পরিবর্তে যদি একজনই থাকতো তাহলে চিত্রটা আমরা কেমন লিখতাম, এই চিত্রটাকে কেমন ভাবে লিখতাম, তাহলে এই হচ্ছে একটা ব্যাটারি ছিল নিচের দিকে আর এখানে একজনই রয়েছে, তো সেই ক্ষেত্রে ভি সমান কি লিখতাম, ভি সমান IR। তাহলে এখন আমরা পাচ্ছি ভি সমান I 5R/6, তাহলে ভি সমান IR, এই আরটাই তো আমাদের তুল্যরোধ। তাহলে অতএব তুল্যরোধ কত পাচ্ছি, অতএব তুল্যরোধ ক্যাপিটাল R সমান পেলাম আমি 5R/6। এটাকে ভাই মুখস্থ রেখে দাও প্রত্যেকে, কারণ এখান থেকে আসবে এমসিকিউ প্রশ্নতে নিউমেরিক্যাল প্রবলেম কি দেবে, বলবে যে 10 ওম রোধের 12টি তারের সাহায্যে একটা ঘনক বানালাম, তাহলে তুল্যরোধ কত হবে, তো তুমি ডাইরেক্ট বসাবে স্যার 5R/6, তাহলে স্যার 5 × 10/6 কাটাকাটি করে যেটা আসবে, বা বলবে 12 ওম রোধের 12টি তারের সাহায্যে
কনফিউশনের জন্য 12 ওহম রোধের 12টি তারের সাহায্যে একটা ঘনক গঠন করা হলে তার যে কোনো দুই বিপরীত প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ কত হবে? তাহলে আর এর জায়গায় কত লিখবে এবার? 12 লিখবো। তাহলে এখানে যদি 12 লিখতাম 7 গুণে 12 অ্যান্সার কত আসতো? 10। মোদ্দা কথা, ক্যালকুলেশন ম্যাথমেটিক্স খুব ইজি জিনিস, থিওরির দিকে ফোকাস দেওয়া আপাতত। ম্যাথমেটিক্স এর সিরিজ আসছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। সেখানে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা এমসিকিউ নিয়ে আসবো, একটা করে করবো, দুটো করে হোমওয়ার্ক দেওয়া থাকবে এবং সেগুলো ভালো করে এক্সপ্লেন করানো হবে, শর্টকাট ট্রিকও শেখানো হবে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকটাই এগিয়ে যাব। আপাতত আমরা থিওরির দিকে ফোকাসটা দিই। আচ্ছা, তো যাই হোক, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তাহলে নিয়েই নাও, একটা অঙ্ক লিখো, প্রত্যেকে হোমওয়ার্ক হিসেবেই লিখো। 12 ওহম রোধের 12টি তারের সাহায্যে একটি ঘনক গঠন করা হলে, ঘনক গঠন করা হলে তার যে কোনো দুই বিপরীত প্রান্তের সাপেক্ষে, বিপরীত প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ কত হবে? অপশন এ 12 ওহম, অপশন বি 3 ওহম, অপশন সি 10 ওহম, অপশন ডি 1.2 ওহম। ঠিক আছে, তো প্রত্যেকের সঠিক অ্যান্সার ভাই আমাকে জানাবে কমেন্টে বা এসএমএস করে জানাও যে সঠিক অ্যান্সার কি হবে। কারশপের এই ক্লাসটা তোমরা করলে আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এইরকমই ক্লাস কিন্তু আমাদের এলিট একাডেমি অ্যাপে অলরেডি চলছে, দীর্ঘদিন থেকে চলছে। অনেক ছেলেমেয়েরা সেই ক্লাসগুলো করছে। তোমরা যদি এখনো সেই ক্লাসগুলো করে না থাকো তাহলে অবশ্যই এই অ্যাপ ডাউনলোড করে এনরোল করে নাও নিজেদের, কারণ ওখানে অনেকটা চ্যাপ্টার অলরেডি শেষ হয়ে গেছে। সেখানে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের ফিজিক্সের ক্লাস 12 রিলেটেড সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও লেকচার, সেগুলোর এমসিকিউ সঠিক অ্যান্সার সহ পেয়ে যাবে। আনলিমিটেড এমসিকিউ রয়েছে ওখানে, রয়েছে তোমাদের প্র্যাকটিস সেট, যেখানে তুমি এক্সামের আকারে সেগুলোকে দিতে পারো। একটা টাইম রয়েছে, সেই টাইমের মধ্যে তোমাকে শেষ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তুমি সঠিক ভুল সবকিছু যাচাই করতে পারবে এবং পার্সোনাল কোনো ডাউট থাকলে আমাদেরকে একদম ব্যক্তিগতভাবে পার্সোনালি এসএমএস এর মাধ্যমে সে ডাউট ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আবার এলিট একাডেমি অ্যাপে। প্রত্যেকে ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ক্লাসে। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।